সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপরে আমি এর আগে আরেকটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা আরেকটি ক্লাস নিব। আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো কি কি একটু খেয়াল করো। তরুণদের নৈতিক আচরণের স্বরূপ, তরুণদের সাথে পরিবারের সম্পর্ক কেমন হয় এবং তারুণ্যের বিপর্যয় ও ওই বিপর্যয়গুলো কিভাবে রোধ করা যায় সে বিষয়গুলো জানব। প্রথমে আমরা নৈতিক আচরণের স্বরূপ কেমন হয় এই সময় সেটা একটু জেনে নিই। নৈতিকতা আসলে কি সেটা জানি। প্রতিটি সমাজের নিজস্ব কিছু সংস্কৃতি আছে এবং সে অনুযায়ী থাকে কিছু নির্দিষ্ট রীতিনীতি। নির্ধারিত এই সকল রীতিনীতি অনুযায়ী ভালো মন্দ, বিচার বুদ্ধি ও লোভ প্রতিহত করাই হচ্ছে নৈতিকতা। এই নৈতিকতার স্বরূপটা কেমন হয় এই সময় সেটা একটু দেখো। যেমন 1 নম্বরে, তারুণ্যে নৈতিক আচরণের প্রথম ধাপ হলো সমবয়সী দলের ভালো মন্দের প্রতি জ্ঞান অর্জন, দলের প্রত্যাশা অনুযায়ী নিজ আচরণে পরিবর্তন আনা। 2 নম্বর, এই সময় নৈতিক উন্নতির সাথে আরও একটি দিক অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা হলো চিন্তাধারার বৃদ্ধি বা কগনিটিভ গ্রোথ। এ বয়সে তরুণরা সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী সমাধানের উপায় খোঁজে। এই আচরণকে বিশ্লেষণ করে বিজ্ঞানী নিচে তরুণদের নৈতিক আচরণের 5টি প্রধান পরিবর্তন দেখতে পান। সেগুলো কি কি? 1 নম্বর দেখো, কতে আছে, বয়োবৃদ্ধির সাথে সাথে শৈশবের স্থূল নৈতিক আচরণ ধীরে ধীরে বিমূর্ত ধারণায় রূপান্তরিত হয়। তার মানে বয়সের সাথে সাথে তাদের আগের যে সংকীর্ণ চিন্তা ভাবনা বা বিকশিত হয়নি এই ধরনের চিন্তা ভাবনাগুলো, এগুলো ধীরে ধীরে বিমূর্ত, মানে সার্বিকভাবে তারা আরো অনেক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারে। খ নম্বরে কি আছে, এই বয়সে ন্যায়পরায়ণতা বোধ প্রাধান্য লাভ করে। অন্যায় বোধের চেয়ে কাজের যথার্থতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস অনেক বেশি শক্তিশালী হয়। তার মানে দেখো, অন্যায় বোধের চেয়ে যথার্থতা সম্পর্কে, তার মানে কোনটা সঠিক, যুক্তিতর্ক কিন্তু দিয়ে একটা বিশ্বাস মনের মধ্যে গেঁথে নিতে পারে। গতে দেখো, তরুণ তরুণীরা ক্রমেই যুক্তির সাহায্যে কোনটি ন্যায় কোনটি অন্যায় তা বিচার করার ক্ষমতা অর্জন করে। ঘতে দেখো, ন্যায়পরায়ণতা বোধের আত্মকেন্দ্রিক রূপটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এবং ওতে আছে, বিভিন্ন সমস্যার সমাধান অনুমান করতে পারে। তার মানে ধীরে ধীরে কিন্তু তাদের এই নৈতিকতাটা সমাধানের দিকে এগিয়ে যায় এবং বিভিন্ন জটিল বিষয়গুলোর সহজ সমাধান কিন্তু তারা খুঁজে নিতে পারে। 3 নম্বরে দেখো, তারুণ্যের ছেলেমেয়েরা নীতিগতভাবে অনেক সময় আছে তারা একটু মনে করে যে কোনো কোনো বিষয়ে অন্যের মনে দুঃখ না দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলা দোষণীয় নয়, এরকম ধারণা অনুসরণ পোষণ করে। আবার মনোবিজ্ঞানী জাপিয়াজের মতে তরুণ ছেলে মেয়েদের জ্ঞান বিকাশী নীতি প্রাধান্য দেখা যায়। এ বয়সে তরুণ তরুণীর একটি সমস্যার বিভিন্ন দিক পর্যালোচনা করতে সক্ষম এবং সমস্যার বিভিন্ন সমাধানও কিন্তু অনুমান করতে পারে। 4 নম্বরে দেখো, নৈতিকতার চালিকা শক্তি হচ্ছে কি? বিবেক। হ্যাঁ, এই বিবেক মানুষের ভিতরে জাগ্রত হয়। যেমন কিভাবে অন্যকে সাহায্য করা, অন্যের সুবিধা অসুবিধা লক্ষ্য করা, সহানুভূতি দেখানো, সহমর্মিতা, স্নেহ ভালোবাসা ইত্যাদি আবেগ সুষ্ঠু নৈতিক আচরণের প্রকাশ ঘটায়। যে কোনো বয়সের ছেলে মেয়েদের মধ্যে বিবেকের উন্মেষ আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে দেখো, 5 নম্বরে আছে, আর্থসামাজিক অবস্থার মানদণ্ড নৈতিকতাকে প্রভাবিত করে। সেটা কেমন? মধ্যবিত্ত সমাজের তরুণদের মধ্যে ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা সুস্পষ্ট। উচ্চবিত্ত তরুণদের মধ্যে ন্যায় অন্যায়ের বিচারে কিছুটা নীতিবোধের অভাব থাকে। আর নিম্ন আর্থসামাজিক অবস্থার তরুণদের মধ্যে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের ভিতরে কিন্তু ন্যায় অন্যায় বোধ কম থাকে, ফলে তারা অপরাধ জগতের সাথে কিন্তু সহজে জড়িয়ে পড়ে। তাহলে এগুলো
দেখে এগুলো সম্পর্কে জেনে আমরা মোটামুটি তাদের নৈতিক আচরণ সম্পর্কে একটা ধারণা করতে পারলাম। তরুণ তরুণীদের দলীয় শক্তিতে জাগ্রত বিবেক, সৃজনশীলতা, বাস্তব অভিজ্ঞতা, অন্যায় কাজের জন্য অনুশোচনা করতে শিখলেই আদর্শ মানুষ হিসেবে আসলে এরা প্রতিষ্ঠা লাভ করতে পারে। এরপরে আমরা জানবো তরুণ বয়সের ছেলে মেয়েদের সাথে পরিবারের সম্পর্কটা আসলে কেমন হয়। আমরা সাধারণত তরুণ বয়সের ছেলে মেয়েদের সাথে পরিবারের সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক এটাই মনে করি, কিন্তু দেখা গেছে সম্পর্কের কিন্তু অবনতি ঘটে। এটা শুধুমাত্র মা বাবার দিক থেকে নয়, ছেলে মেয়েরাও কিন্তু এর জন্য দায়ী। এখন এই সম্পর্কটা কেমন থাকে সেটা একটু আলোচনা করি। প্রথমে দেখো, ছেলে মেয়েদের বেড়ে ওঠার সাথে সাথে তাদের যোগ্যতার বিষয়ে মা বাবা নিজেদের ধারণার পরিবর্তন করেন না। এর ফলে তরুণ বয়সের ছেলে মেয়েদের সাথে শিশুর মতো আচরণ করে। আবার কখনো কখনো তারা চান যে ছেলে মেয়ে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো দায়িত্বশীল হোক। তোমরা এটা অনেক সময় খেয়াল করবে যে বাসায় কোনো একটা সিদ্ধান্ত দিতে গেলে বলে তুই এখনো ছোট, চুপ থাক। আবার অনেক কাজ দিলে যদি না করো বলে বড় হয়েছিস, কেন করছিস না। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের ভিতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি করে। 2 নম্বরে আমরা দেখি সম্পর্কের অবনতির আরেকটি মূল কারণ হলো নবীন প্রবীণের মাঝে দৃষ্টিভঙ্গির ব্যবধান বা জেনারেশন গ্যাপ। এই ব্যবধান সৃষ্টির মূলে রয়েছে তরুণ তরুণীদের পরিবর্তনশীল সমাজে তাদের মা বাবার চেয়ে সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল চিন্তাধারা। এক্ষেত্রেও নিত্য নতুন তথ্য সংগ্রহ এবং বিশ্বকে জানার অন্যকে বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এরপর দেখো, তারুণ্যে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক অবনতির অন্যতম আরেকটি কারণ হলো যৌন আচরণ বিষয়ক মনোভাব। এটা কি, বর্তমান সময়ের মা বাবারা যখন তাদের তরুণ বয়সে ছিলেন তখন যৌন জ্ঞানের বিষয় ছিল প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বর্তমান সমাজে তারুণ্যে জ্ঞান অর্জন আবশ্যকীয় বিষয়। ফলে এই দুটি বিষয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এরপর আরেকটি বিষয় দেখো, মা বাবার সাথে তরুণ বয়সী ছেলে মেয়েদের সম্পর্কের অবনতিতে শুধু মা বাবাকে দায়ী করা যায় না, এজন্য সন্তানও দায়ী। এটা আমি আগেই বলেছিলাম। এক্ষেত্রে এই সদ্য তারুণ্যপ্রাপ্ত তরুণ তরুণীর মতো খামখেয়ালি ও একগুঁয়ে ছেলেমেয়েরা অন্য কোনো বয়সে দেখা যায় না। এছাড়াও মা বাবার কাছে তাদের মনের ভাব অকপটে ব্যক্ত করার অক্ষমতা এবং অনিচ্ছাও তাদের সম্পর্কের অবনতির আরেকটি কিন্তু প্রধান কারণ। এরপরে দেখো, এ সময় যেসব বিধিনিষেধ মা বাবা অপরিহার্য মনে করেন, ছেলে মেয়েরা সেগুলো বিরোধিতা করে। এটা আমরা অনেক সময় দেখি যে অনেক বিধিনিষেধ আছে যে খুব কড়াকড়ি, যে এটা করা যাবে, এটা করা যাবে না। সেক্ষেত্রে অনেক বিষয় যেগুলো নিষেধ সেগুলোর সাথে ছেলেমেয়েরা একমত হতে চায় না। সর্বশেষ যেটা আমরা দেখতে পাই, তরুণ তরুণীরা মা বাবাকে শিখেলে বা অনেক সময় ব্যাকডেটেড মনে করে। বয়সের ব্যবধানের চেয়ে সংস্কৃতির পার্থক্য কিন্তু এক্ষেত্রে আসল কারণ। তরুণ তরুণীরা দায়িত্ব পালনে সক্ষম হওয়া সত্ত্বেও তা পালন না করলেও মা বাবা কিন্তু ক্ষুব্ধ এবং বিরক্ত হন। তাহলে দেখো, এগুলো আলোচনা করে আমরা সহজেই অনুধাবন করতে পারলাম যে এই সময়ের সম্পর্কটা আসলে একটু দ্বন্দ্বের মধ্য দিয়ে চলে। এরপর আমরা দেখি তারুণ্যের বিপর্যয়। তারুণ্যের বিপর্যয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে পাই আমরা, প্রথমে দেখি যে প্রতিকূল পারিবারিক পরিবেশ। প্রতিকূল পারিবারিক পরিবেশ যেমন ধরো মা বাবার দাম্পত্য কলহ, তাদের সমাজ বিরোধী ও পরস্পর বিরোধী কার্যকলাপ ইত্যাদি। সন্তানকে শাসনের ক্ষেত্রে মা বাবার অতিরিক্ত রক্ষণশীল আচরণ, প্রত্যাখ্যান, স্বেচ্ছাচারী মনোভাব, সন্তানের স্বেচ্ছাচারী জীবনযাপন, অসৎ সঙ্গ, শিল্প এলাকায় বসবাস, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি বিষয় তারুণ্যের জীবনকে একরকম অনিশ্চয়তার দিকে কিন্তু ঠেলে দেয়। ফলে একটু স্বস্তি এবং কষ্ট লাঘবের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়। 2 নম্বর দেখো, প্রতিকূল সামাজিক পরিবেশ। সমাজের অনাকাঙ্ক্ষিত কাজগুলোই হচ্ছে কি সমাজ বিরোধী কাজ। আর্থসামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যখন তরুণদের অনুকূলে থাকে না, তখন ছেলে মেয়েরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং নানা রকম সমাজ বিরোধী কাজে নিজেকে জড়িয়ে ফেলে। এরপর দেখো, গতে আছে আদর্শ দৃষ্টান্ত এবং মূল্যবোধের অভাব। তরুণদের সামনে বর্তমানে কিন্তু আদর্শের খুবই অভাব। আমরা কিন্তু সমাজে দেখতে পাচ্ছি মডেল হিসেবে যে তারা কাকে সামনে দাঁড় করাবে এটা কিন্তু তারা
খুঁজে পায় না। মিথ্যাচার, স্বেচ্ছাচার, প্রতারণা ইত্যাদি মূল্যবোধের অবক্ষয় তরুণ সমাজকে কিন্তু আক্রান্ত করছে। তারা বিভিন্ন অপকর্মের সাথেও কিন্তু জড়িত হচ্ছে। কখনো কখনো প্রকাশ্যে ছিনতাই, হাইজ্যাক এ ধরনের কাজগুলো কিন্তু করে ফেলছে। পিতামাতার এবং বয়োজ্যেষ্ঠদের অবাধ্য হচ্ছে, অশোভন আচরণ করছে। হ্যাঁ, তাহলে এই যে ইত্যাদি কাজে যে ছেলেমেয়েরা নিজেকে সম্পৃক্ত করে ফেলছে, এক্ষেত্রে কিন্তু আদর্শ দৃষ্টান্ত এবং মূল্যবোধের অভাবটাকে আমরা মূল হিসাবে ধরি। এরপর দেখো অপসংস্কৃতির প্রভাব। সংস্কৃতির যেমন জীবনকে সুন্দর করে, অপসংস্কৃতি তেমনি কি জীবনকে কিন্তু ধ্বংস করে। নিজ সংস্কৃতির বাইরে অন্য সংস্কৃতি থেকে যেটা ধার করা হয় সেটি যদি আমাদের সংস্কৃতির সাথে বেমানান হয় তবে কিন্তু সেটা অপসংস্কৃতি, অর্থাৎ নিজস্ব সংস্কৃতির বিকৃত রূপে কিন্তু অপসংস্কৃতি। মূল্যবোধ হরণ, মাদক, ছিনতাই এসব কার্যকলাপের মূলে রয়েছে কিন্তু অপসংস্কৃতি। আকাশ সংস্কৃতি যেমন আমাদের জীবনকে সমৃদ্ধ করে, তেমনি কিন্তু আবার অপসংস্কৃতিরও জন্ম দিয়ে দেয়। এই অপসংস্কৃতির জোয়ারে আমাদের তরুণ সমাজ কিন্তু বিপর্যস্ত হচ্ছে। সংস্কৃতির চেয়ে অপসংস্কৃতির প্রতি আমাদের আগ্রহ কিন্তু বেশি। দেশীয় সংস্কৃতির বাইরে কিছু করতে পারলে তারা নিজেকে অনেক ধন্য মনে করে। আসলে এক্ষেত্রে এই যে ধন্য মনে করা, এটা কিন্তু অনেক সময় তাদের কি তারুণ্যে বিপর্যয় বয়ে নিয়ে আসে। এছাড়া আরেকটি বিষয় আছে, দেখো আত্মদ্বন্দ্ব। এটা কি, দল থেকে প্রত্যাখ্যাত তরুণরা নিজেদের আত্মমর্যাদা বোধ সম্পর্কে অজ্ঞ এবং হতাশ ও উদ্বেগ নিয়ে দিন কাটায়। এরা মা বাবা অথবা শিক্ষকের আদেশ, উপদেশ বা পরিচালনার প্রতি বিদ্রোহ প্রদর্শন করে এবং সবকিছু ছেড়ে দিয়ে এক সময় ঘর ত্যাগ করে। এদের সমাজে প্রতিষ্ঠা করা, এমনকি নিজের প্রতি আস্থাবান করাটা বেশ কঠিন। তাহলে এই ধরনের দ্বন্দ্বে তারা কিন্তু প্রতিনিয়ত থাকে। এই যে এতক্ষণ আমরা বিপর্যয়গুলো দেখলাম, এখন আমরা একটু দেখি যে বিপর্যয় থেকে তরুণদেরকে কিভাবে উঠিয়ে আনা যায় বা এই বিপর্যয়গুলো রোধ কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমাদের পরিবার ও সমাজের কোনো ধরনের ভূমিকা আছে কিনা সেগুলো একটু দেখি। আমরা দেখতে পাই যে এই তারুণ্যের বিপর্যয় রোধে পরিবারের সমাজের খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রয়েছে। তার মধ্যে 1 নম্বরে কি আছে দেখো, সন্তানের সাথে মা বাবার বন্ধুত্বপূর্ণ আচরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুষ্ঠু পারিবারিক পরিবেশ ভাই বোনের সাথে আন্তরিক সম্পর্ক ছেলে মেয়েদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। তার মানে পরিবারের যে সম্পর্কগুলো আছে সদস্যদের মধ্যে, এগুলোকে জুড়িয়ে রাখাটা কিন্তু খুব জরুরি। তরুণদের সামনে অনুকরণীয় আদর্শ থাকতে হবে যাতে তরুণরা নিজেকে সেভাবে গড়তে অনুপ্রাণিত করে। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত পরিবেশ, প্রচার মাধ্যম, পত্রপত্রিকাগুলোর গঠনমূলক ভূমিকা তরুণদের সুপথে চালিত করতে উদ্বুদ্ধ করে। এছাড়া আর কি আছে দেখি, তরুণ সমাজের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নির্মল চিত্ত বিনোদন, ধর্মের প্রতি অনুপ্রেরণা, সন্ত্রাসমুক্ত সমাজ ও মাদক বিরোধী কর্মকাণ্ড তরুণ সমাজকে কিন্তু বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া আছে সৃজনশীল এবং গঠনমূলক কাজ, ধরো স্কাউট, বিএনসিসি প্রভৃতি সংগঠনের সাথে সম্পৃক্ত করা। আর অপসংস্কৃতি রোধ করা। অপসংস্কৃতি সম্পর্কে ততক্ষণ আমরা জানলাম। সেই অপসংস্কৃতিগুলো কিভাবে রোধ করবো? দেখো, সংস্কৃতি জীবনকে তো সুন্দর করে, অপসংস্কৃতি তেমনি তো আবার ধ্বংস করে। এর জন্য নিজ সংস্কৃতির বাইরে যে সংস্কৃতিগুলো আছে সেগুলো থেকে শিশুদেরকে কোনটা ভালো কোনটা সঠিক সে দিক নির্দেশনা দেয়া। প্রকৃত শিক্ষা গ্রহণ করে আচরণের উন্নয়ন সাধন, মূল্যবোধের অবক্ষয় রোধ, দুর্নীতি ও কৃত্রিমতাকে বিসর্জন দিয়ে সুস্থ সাবলীল জীবনযাপন করতে হবে। নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে সভ্য সমৃদ্ধশালী জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব কার? পরিবার এবং সমাজের। আজকে আমাদের আলোচনা এতটুকুই। তারপরে আরেকটু কিছু বলি শেষে, একটু খেয়াল করো। তরুণদের উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেদের সুপ্রতিষ্ঠিত করা, অবসর সময় সৃজনশীল কাজ, বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান লাভ, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ, নিজেকে অধিকতর যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে কিন্তু। এছাড়া মাদক, অপসংস্কৃতি, অর্থলিপ্সা ইত্যাদি রোধ করে নিজেকে আদর্শ বিবেকবান মানুষ হিসেবে কিন্তু গড়ে তুলতে হবে। এর জন্য অবশ্য তোমাদের দরকার সুশিক্ষা, দৃঢ় মনোবল এবং ঐক্য। আমাদের তরুণ সমাজ নিজেদেরকে আদর্শ হিসেবে গঠন করে নবজাগরণের সূচনা করবে, সেই প্রত্যাশা কিন্তু আমাদের সকলের, এবং সেভাবেই তোমরা নিজেদেরকে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। তাহলে আজকের আলোচনা শেষে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা বাসায় একটু মনোযোগ দিবে।
এক্ষেত্রে তোমরা প্রথমেই তরুণদের নৈতিক আচরণের স্বরূপগুলো কি তা ভালো করে শিখবে এবং লিখে ফেলবে। পরিবারের সাথে তোমাদের সম্পর্ক কেমন হবে সেগুলো পয়েন্ট আকারে লিখে ফেলো। তারুণ্যের বিপর্যয়ের কারণ এবং রোধের উপায়গুলো কি সেগুলো ভালো করে লিখবে। এই অধ্যায়টা ভালো করে পড়বে। আমি অনেক সময় দেখেছি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু সহজে বোঝা যায় না উদ্দীপক পড়ে। সেক্ষেত্রে তোমরা যদি বারবার অনুশীলন করো এবং প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো বইয়ে, তাহলে অবশ্যই সৃজনশীল প্রশ্নে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।